কখনো তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জীবন, আবার কখনো ঘূর্ণিঝড়ে এলোমেলো বিচ্ছিন্ন জনপদ। প্রাকৃতিক দুর্যোগ যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে এখন, তাই বৈরিতাকে সঙ্গী করেই পথ চলতে হয় দিন, মাস, বছর। ভৌগোলিক অবস্থানগত কারণে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ বাড়ছে বাংলাদেশে। অতিরিক্ত কার্বন নিঃসরণে বাড়ছে তাপমাত্রা, কোমলতা হারাচ্ছে প্রকৃতি, বাড়ছে আকস্মিক বন্যা, লবণাক্ততা বৃদ্ধিসহ নানা পরিবেশগত সংকট। ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স অনুযায়ী বিশ্বে জলবায়ু অভিবাসনের ঝুঁকি সূচকে সপ্তম অবস্থানে বাংলাদেশ। এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্সের তথ্যমতে বৈশ্বিক সূচকে ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের চেয়ে বেশি ঝুঁকিতে মাত্র ৩টি দেশ। আইপিসিসির একটি গবেষণায় আশঙ্কা করা হচ্ছে ২০৫০ সালের মধ্যে দেশের ১৩.৩ মিলিয়ন মানুষ অভ্যন্তরীণ জলবায়ু অভিবাসী হবেন। এছাড়া দেশের ১৭% ভূমি এবং ৩০% খাদ্য উৎপাদন ব্যাহত হতে পারে। আর এসব কারণে প্রতিনিয়ত আর্থিক ক্ষতির মুখে বাংলাদেশ। তবে তা মোকাবেলায় জাতীয় বাজেটে যে বরাদ্দ তা কি পর্যাপ্ত? বিগত বাজেট পরিসংখ্যানে দেখা যায় ২০২০-২১ অর্থবছরে বরাদ্দ ছিল ১,২৪৬ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরে যা কমে দাঁড়ায় ১,২২৩ কোটি, আর সবশেষ অর্থবছরে তা সামান্য বেড়ে হয় ১,৬৩৯ কোটি টাকা। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ২০১৮-১৯ অর্থবছর থেকে আগামী ৫ বছর ২৫টি মন্ত্রণালয়কে আলাদাভাবে বরাদ্দ দেয়া হচ্ছে। সবশেষ অর্থবছরে বরাদ্দের পরিমাণ ৩৭,০০০ কোটি টাকার বেশি। তবে এই বরাদ্দ কিভাবে কোন কাজে ব্যবহার হচ্ছে তা নিয়ে রয়েছে প্রশ্ন। দুর্যোগের পরিমাণ বাড়তে থাকলেও বাংলাদেশের জাতীয় বাজেটে জলবায়ু সম্পর্কিত ব্যয়ের পরিমাণ বাড়ছে না বলে অভিযোগ পরিবেশবিদদের। এই ঝুঁকি মোকাবিলায় বরাদ্দকে অপ্রতুল বলছেন তারা। তাদের পরামর্শ, পরিবেশের সুরক্ষা ও জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে বাড়াতে হবে তহবিল। জাতীয় বাজেট বৃদ্ধি পেয়েছে আমাদের ১৫ থেকে ২০ গুণ বেশি, আর এই পরিবেশ মন্ত্রণালয়ে মাত্র ২ গুণের কাছাকাছি আমাদের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। শুধু যে পরিবেশ মন্ত্রণালয়ের বাজেট বৃদ্ধিতে অবহেলার ভিতরে আছে তা না, জনস্বাস্থ্য রিলেটেড বা জনগণ সম্পৃক্ত যেই মন্ত্রণালয়গুলো, যেগুলোতে বাজেট বরাদ্দ করলে সরাসরি মানুষ এবং পরিবেশের লাভ হবে, পরিবেশ এবং মানুষের সরাসরি উন্নতি সাধিত হবে, সেই মন্ত্রণালয়গুলোতেও আমরা লক্ষ্য করছি যে বাজেট বরাদ্দ বৃদ্ধি পাচ্ছে না। কোন এলাকায় কোন ধরনের ঝুঁকি আছে এবং কোন মন্ত্রণালয় কত টাকা পাবে বা তার ঝুঁকি অনুযায়ী তহবিল পাবে কি পাবে না, সুনির্দিষ্ট সূচকের ভিত্তিতে এটা নির্ধারণ হওয়ার কথা। আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমরা বরঞ্চ যেটা অনেকটাই দেখা যাচ্ছে যে জলবায়ু তহবিলের নামে সেই প্রকল্প আসলে বাস্তবে উন্নয়ন প্রকল্প হচ্ছে, আবার উন্নয়ন প্রকল্পের আবার কোনো অংশ জলবায়ু প্রকল্পের বা জলবায়ু অভিযোজন কার্যক্রমে ব্যবহার হচ্ছে। জলবায়ু বিশেষজ্ঞদের দাবি, জাতীয় বাজেটে জলবায়ু অর্থায়নের কর্মকৌশল প্রণয়ন জরুরি। বলছেন, টেকসই অগ্রগতির পথে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ন্যায্যতার ভিত্তিতে বাজেট বৃদ্ধি করে তার সঠিক বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোরও তাগিদ তাদের। বাস্তবায়নের ক্ষেত্রে এটাকে কিন্তু স্থানীয় পর্যায়ে অর্থায়নের কৌশলটা ঠিক করা উচিত, যেটা এখন বর্তমানে ব্যবস্থায় নেই। এবং আমাদের পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেরও আমাদের সংস্কার করা উচিত, যেন আমরা এই স্থানীয় অর্থগুলো আমরা সরকারের যে জাতীয় অভিযোজন পরিকল্পনা বলি বা জাতীয় যে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্ম পরিকল্পনা, ওইটাতে যেন আমরা ব্যয় করতে পারি। জলবায়ু তহবিলটি আমাদেরকে আরও বড় করা দরকার এবং এটির জন্য আলাদা করে বাজেট দেওয়া দরকার। ডেল্টা প্ল্যান কিংবা আমাদের এনডিসি কিংবা আমাদের মুজিব ক্লাইমেট প্ল্যানের ভিতরে রেখেই আমাদের কিন্তু এই বরাদ্দটা দেওয়ার সুযোগ রয়েছে। প্রকৃতিকে কবজা করার চেষ্টা নয়, বরং মৈত্রী ও বন্ধুতার মধ্য দিয়ে নির্মল হবে পরিবেশ ও জীবন। আর তাই বাস্তুতন্ত্রের বৈচিত্র্যকে বাঁচাতে পর্যাপ্ত অর্থায়ন ও সঠিক পদক্ষেপের তাগিদ পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।